সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছেন দেশের সব মানুষ জানেন। সেই বিষয়ে আলোচনা করবেন। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট সৌরভ হাসান। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরু করব সৌরভ হাসানকে দিয়ে। সিনিয়র মানুষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বাংলাদেশে? আর অন্তর্বর্তী সরকার আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের আলোচনা ছিল, মাঝখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ধরনের স্তিমিত ছিল, আবার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মব কালচার হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মব ভায়োলেন্সে মৃত্যুর ঘটনা ঘটছে, থানা থেকে আসামি ছিনতাই হচ্ছে, আলটিমেটাম দিয়ে ওসিকে অন্যত্র বদলি করতে বাধ্য করা হয়েছে। এই যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচন বা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কেমন হবে? আধুনিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে আইনের শাসন। এখন তো মনে হচ্ছে যে আইন আছে কিন্তু শৃঙ্খলাটা নেই। এখন শৃঙ্খলা যদি না থাকে, আইন যদি কার্যকর না হয়, প্রয়োগ না হয়, এবং সেখানে যদি যে কোনো গোষ্ঠী, ব্যক্তি অথবা সম্প্রদায়ের কাছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নথি স্বীকার করতে বাধ্য হয় এবং সরকারের নীতি নির্ধারক যারা তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তখন মানুষের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, উৎকণ্ঠায় থাকে এবং মানুষ ভাবতে পারে না যে সরকারের কাছে থানা পুলিশে গিয়ে কোনো প্রতিকার পাওয়া যাবে। এই সরকার যখন দায়িত্ব নিয়েছে গত বছর জুলাই আগস্ট বিপ্লবের অভ্যুত্থানের পর, তখন একটা অবস্থা ছিল, অরাজক অবস্থা। কিন্তু আজকে 11 মাস পর সেই অরাজক অবস্থা তো কোনোভাবেই কাম্য নয়। কথা হচ্ছে যে দেশে একটা আইনানুগ সরকার আছে, নির্বাচিত হোক অনির্বাচিত হোক। সেই আইনানুগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। অভ্যুত্থানের বিজয়ী পক্ষই রাজনৈতিক নেতৃত্ব ছিল, ছাত্র নেতৃত্ব ছিল, সাধারণ মানুষ ছিল। তারা ভেবেছিল কি, তাদের সাধারণ মানুষের কাছে চাওয়া ছিল নিরাপত্তা। দ্বিতীয় হচ্ছে যাতে নিত্যপণ্যের দাম একটা সহনীয় অবস্থায় থাকে, মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। কারণ বিগত সরকারের শেষ সময়ে কিন্তু নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে গিয়েছিল, মানুষ এক ধরনের উৎকণ্ঠার মধ্যে ছিল। তা এই যে নিরাপত্তাহীনতা, মানে এটা কিন্তু মানুষকে খুবই এক ধরনের অসহায় করে ফেলে। মানে ঘরে বাইরে যদি নিরাপদ বোধ না করে, আপনি যে ঘটনাগুলো ঘটার কথা বললেন, কুমিল্লায় একজন নারীকে ধর্ষণ করলো এবং সেই ছবি ভাইরাল করে দিল। প্রথম দুর্বৃত্ত হচ্ছে নারীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। পরবর্তীকালে তার প্রতিপক্ষ হোক বা তার সহযোগী হোক, তারা তাকে সেই ঘরে ঢুকে তাকে মারধর করেছে। তার প্রতিপক্ষই হবে বা যে কোনো শত্রুতাবশত তাকে মারধর করেছে এবং সেই ভুক্তভোগী নারী এবং তার ছবি ভাইরাল করে দিয়েছে, বিবস্ত্র ছবি। ভোলায় একজন নারী প্রতিকার চাইতে গেছিলেন, আর তাও হচ্ছে যে ওই ব্যক্তি যে ভুক্তভোগী, তার 2 স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর ওই সংসার করতে চান না। এ কারণে স্থানীয় তরুণদের বা যুবকদের, যাদের আবার কেউ কেউ বিএনপি রাজনীতির সাথে জড়িত, তাদের সহায়তা চেয়েছে যাতে তাদের সম্পর্কের ছেদ ঘটে, অবসান ঘটে। এবং যাদের সহায়তা চেয়েছে তারা ওই লোকের উপর চাপ দিয়ে 5 লাখ টাকা চেয়েছে। বলছে আমার তো টাকা নেই। তখন রফা হলো যে 1 লাখ টাকায়, এবং সেই টাকা কোত্থেকে দেবে, তার কাছে নেই, তার শ্বশুরের কাছে সেটি, শ্বশুর না, তার প্রথম স্ত্রীর বাবা, ওই শ্বশুর অর্থাৎ ওই ভুক্তভোগীর বাবার কাছ থেকে টাকা নেওয়ার কথা বলল। এটা নেওয়ার কথা বলে যখন টাকা নিয়ে আসেনি, যখন ওই প্রথম স্ত্রী আসলেন, তখন তার স্বামীকে মারধর করেছেন, হাত পা ভেঙেছে এবং আলোচনার একটা পর্যায়ে তাকে বাইরে নিয়ে যেতে, চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে গিয়ে ওই
ভদ্রলোকের প্রথম স্ত্রীকে ধর্ষণ করে সঙ্গবদ্ধ, এবং তারপর তো আর ঘটনা নেই। এবং ওই ভদ্রমহিলা আত্মহত্যা করতে গিয়েছিলেন, তার বাবার বাড়ি যেয়ে, বাবা বা শ্বশুর বাড়ি যেয়ে আত্মহত্যা করেছিলেন। তখন এলাকার লোকজন এর আগ পর্যন্ত কিন্তু থানা পুলিশ জানে না, 999-এ টেলিফোন করে এটা জানানো হয়, এবং থানা পুলিশ এসে একজনকে বোধহয় গ্রেপ্তার করেছে বা গ্রেপ্তার করতে পারেনি। কুমিল্লার ঘটনায় 4 দুর্বৃত্তই গ্রেপ্তার হয়েছে। পরবর্তীকালে এরপরে দেখলাম সেই মুরাদনগরে মাদক ব্যবসায়ী, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ, আইন নিজস্ব গতিতে চলবে, এবং শোনা যায় যে এলাকার প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে মা, তার সন্তান, তার 2 সন্তান, এক ছেলে এক মেয়েকে পিটে হত্যা করেছে। মানে এটা কোথায়? তারপর আপনি যেটা বললেন যে থানা থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া, একটা সংঘবদ্ধ দল, মামলা না হওয়া সত্ত্বেও তাকে বাধ্য করা পুলিশ কর্মকর্তাকে যে তাকে গ্রেপ্তার করতে হবে, তো কোনো আইনে নাই। তাহলে যারা তাকে গ্রেপ্তার করতে বলেছে তারা তো মামলা করতে পারত। মামলা তো অভিযোগ করা, সে অভিযোগ দায়ের না করে, তার মানে এক ধরনের ললেসনেস, এক ধরনের আইনশৃঙ্খলাহীনতা, এই যে একটা বিশৃঙ্খল অবস্থা বা একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি করছে এক এক জায়গায় এক একটা পক্ষ, এবং বিভিন্ন নাম দিয়ে, এবং সেখানে রাজনৈতিক দলের সহায়তায়, কোথাও রাজনৈতিক দলের সহায়তা, কোথাও সহায়তা ছাড়া স্থানীয় লোকজন। এই পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগের, কারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যখন কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন বসছে, অনেক ক্ষেত্রে তারা একমত হয়েছে, অনেক ক্ষেত্রে একমত হতে পারেনি। আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের মধ্যে, অন্তত 16 জুলাইয়ের মধ্যে একটা জুলাই সনদ সেটা প্রকাশিত হবে, কিন্তু সেই সম্ভাবনা কম। হয়তো জুলাইয়ের মধ্যে, অন্তত 31 জুলাইয়ের মধ্যে যদি হয়। এখন মানুষের ঢাকা শহরে আপনি এনসিপি কার্যালয়ে দেখলাম যে কার্যালয়ের সামনে ককটেল, পরবর্তীকালে তাদের গাড়িতে ককটেল, তারা জুলাই অভ্যুত্থানের প্রচার পক্ষে বর্ষপূর্তির যে পদযাত্রা করার জন্য নিয়েছিল, কারা করে এগুলো? মানে এটি তো সরকারের দায়িত্ব যে এটা খুঁজে বের করা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আছে, বিজেপি আছে, র্যাব আছে, এবং এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আছে। তো এত কিছু থাকার পরও জনগণ যদি নিরাপদ বোধ না করে, ঢাকার প্রাণকেন্দ্র বলে পরিচিত যে বাংলা মোটরের সেখানে যদি ককটেল বিস্ফোরণ ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি ককটেল বিস্ফোরণ ঘটে, এবং যে কোনো ব্যক্তি তার খুশি মতো আইন নিজের হাতে তুলে নিতে পারে, তাহলে সরকার কোথায়? প্রথমত হচ্ছে, এবং অদ্ভুত, যে কোনো ঘটনা ঘটলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য উপদেষ্টা তারা বলেন আমরা ব্যবস্থা নেব, আমরা কেউ পার পাবে না। আসবো আপনার কাছে। কেউ পার পাবে না, নীলুফার পার পেয়ে যায়, কেউ পার পাবে না। দায়িত্বশীলদের পক্ষ থেকে এরকম কথা বলা হয়, আমরা ধরনের কথা শুনছি। সোহরাব হাসান যেসব আলোচনা করলেন, যেসব ঘটনার বর্ণনা দিলেন, শেষে এসে বললেন যে কেউ পার পাবে না। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। সোহরাব হাসান সাহেব যথার্থই বলেছেন। সঙ্গে আমি যদি আরও যোগ দিতে চাই যে কেউ পার পাবে না, কিন্তু পার তো পেয়ে যাচ্ছে, এটাই কিন্তু সত্য। কেউ পার পাবে না। আপনি মনে পড়ে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হঠাৎ করে গত 2-3 মাস আগে রাত 3টায় একটা প্রেস কনফারেন্স ডাকলেন সাংবাদিকদের। রাত 3টায় মানে দেশের মনে হয় যে দেশের খুব জরুরি অবস্থার মধ্যে বিভিন্ন যে ঘন্টা পিটায় না, ওরকম অবস্থা মনে হয় যে রাত 3টা 4টা এই টাইমে যদি কেউ সংবাদ সম্মেলন করে। উনি বললেন, সাংবাদিকরা বললেন যে কেন ডেকেছেন, কী অবস্থা? তখন বললেন যে রাষ্ট্রের অবস্থা আগের চেয়ে ভালো আছে। এই আগের যদি না যোগ দিতেন যে আমরা চেষ্টা করছি, রাত 3টায় ডেকে যদি বলা হয় আগের চেয়ে ভালো আছে, তাহলে কিন্তু এটাকে কিন্তু হাস্যকর মনে হয়। একজন উপদেষ্টা যখন হাস্যকর বক্তব্য দেয়, অথবা অন্য একজন উপদেষ্টার যখন এয়ারপোর্টে ম্যাগাজিন সহ গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়, এবং যে উপদেষ্টার বয়স 26-এর থেকে কম, যার কিনা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কোনো অস্ত্রের কোনো লাইসেন্স থাকার কথা না, উনি কি বললেন? উনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে
এটা ভুল হতে পারে, হয়ে যেতে পারে। আমরা অনেক সময় চিরুনি আনতে গিয়ে অন্য কিছু, হয়তো উনি চিরুনি আনতে গিয়ে এটা এনে ফেলেছে বা কিছু এরকম। এটা কি আদৌ সম্ভব? এটা কি হয়? এটা উনি যে এই যে মবটাকে উনি উড়িয়ে দিলেন, হালকা করে দিলেন। হালকা করে দিলেই কি হালকা হয়ে যায়? ওনারা যদি হালকা না করতেন, তাইলে আজকে পাটগ্রামের 2 আসামিকে নিয়ে যে থানা ঘেরাও করে তারা যে নিয়ে গেল, 200-300 লোক ঘেরাও করে যে আসামি ছিনিয়ে নিয়ে গেল, এটা কি আইনকে থাপ্পড় দেওয়া হলো না? এই অবস্থা তো এটাই প্রথম না, এই 9-10 মাসে এরকম অহরহ ঘটেছে। যদি প্রথমটায় যদি কোনো বিচার করা হতো, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ কিন্তু আর অপশন থাকে না। এটা কিন্তু হয় না। যেহেতু বিচারহীনতা এখানে প্রাধান্য পাচ্ছে, তাই কিন্তু আপনার মনে করেন যে এত কিছু ঘটার সুযোগ হচ্ছে। আপনার ধরেন মুরাদনগরে 3 জনকে হত্যা করলো, এক মুরাদনগরে। এই 3-4 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে এক মুরাদনগরে কত কিছু হলো। আপনি মনে করেন যে ওই যে আপনার রেপটা হলো, সেটার যদি একদম সাথে সাথে অ্যাকশানে যে যদি ওইভাবে যদি অ্যালার্ম জারি করা হতো, তাহলে কিন্তু এটা নাও হতে পারতো, এইভাবে নাও মেরে ফেলতে পারতো। তারপরে হলো গিয়া মাঝখানে কি হলো, মাঝখানে ওই এলাকার যিনি উপদেষ্টা, উনি বিরাট এই 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 অপরাধগুলোর চেয়ে কোনো অংশে কম অপরাধ না। আমি যদি গুলির অপরাধ ধরি, অনেকগুলো ধারার মধ্যে পড়বে। তো আমার জন্য যদি ওই ধারা 14 বছরের জেল হয়, আপনার জন্য ওই ধারা কিভাবে আপনার জন্য পুরস্কার হয় আমি জানি না। এই যে এক সরকারকেই বলতে হবে যে কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ কেন? সরকারকে বলতে হবে এতদিনে যতগুলো এই উপদেষ্টা যতগুলো অপকর্ম করেছে, তার প্রত্যেকটা অপকর্মের জন্য তার একদম বাধ্যতামূলক তার অবসরে মানে রেজিগনেশন দেওয়ার কথা। সেখানে সে দিব্যি আছে, দিব্যি ঘোরাফেরা করছে, দিব্যি চাঁদাবাজি করছে, দিব্যি তার এপিএস পিএস দিয়ে পয়সা ইনকাম করছে, দিব্যি বিদেশে টাকা পাঠাচ্ছে, এই জিনিসগুলা করছে। তাহলে আপনি মনে করেন সাধারণ জনগণ উদ্বুদ্ধ হবে না কেন? আমরা শুনি বসুন্ধরায় যাওয়া আসা হয়, অনেকখানে যাওয়া আসা হয়, আমরা শুনি মাসব্যাপী বিভিন্ন দিন তারিখ ঠিক করে তারা যান। তো এই যে তাহলে আপনার সাধারণ মানুষকে আপনি ঠেকাবেন কিভাবে? যার সাথে 10 জন নাই সে এত অপকর্ম করছে, যার সঙ্গে 10,000 লোক আছে সে তো আরও বেশি অপকর্ম করবে। সে তো মনে করবে আরে আমি তো লুজার হচ্ছি, আমি তো কিছুই করছি না, এইভাবে তো চলতে পারে না। তার মানে আমি দেশে যেভাবে পারে সেইভাবে সরকার হয়ে যাচ্ছে, সরকারের ভিতরে সরকার হচ্ছে, সরকারের বাইরে সরকার হচ্ছে। তো এই সরকারগুলোকে যদি সরকারের ভেতরের সরকার যদি না দমন করে, বাইরেরগুলোকে দমন করতে পারবে না, ভিতর থেকে শুরু করুন না সরকার দমন করা। এইভাবে তো মব বলেন, সন্ত্রাসী কার্যক্রম হাতে তুলে নেওয়ার কথা না, এইভাবে কথা না। অথচ এইভাবে হয়েছিল বলেই কিন্তু একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন অনেকেই ফয়দা নেওয়ার জন্য বলে, হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার জন্য বলে আমিই করেছি। আচ্ছা, যেই করেন না কেন, আপনাকে কি বাংলাদেশে বাকিটুকু লুটেপুটে খাওয়ার জন্য করতে দেওয়া হয়েছিল? আপনি তো মানুষের কল্যাণের জন্য কাজ করবেন বলে আপনি এই কাজটা করেছিলেন। তাহলে মানুষের কল্যাণের পতিত সরকারও করে নাই, আপনিও করেন নাই। তাহলে কেন এখানে থাকবেন? পতিত সরকার যদি পালিয়ে যেতে বাধ্য হয়, আপনি কেন এখানে থেকে যাবেন? দুঃখজনক ব্যাপার হলো এইটাই বাংলাদেশিদের জন্য, যে প্রতিদিন তো রেগুলেশন করা যায় না, প্রতিদিন তো নিজের বিচার করা যায় না। তো এই যে আজকে যখন আপনার বৈষম্য বিরোধী যারা সামনের দিকে ছিল, কাতারে ছিল, এই জুলাই মাস যাচ্ছে আজকে 3 তারিখ, এই যারা সামনের দিকে ছিল তাদের মধ্যে কেউ যখন চরম অপকর্ম করছে এবং বাকি কেউ পদত্যাগ করছে এবং বাকি কেউ বলছে আমরা এর সাথে নাই, আমরা বইপত্র নিয়ে ফিরে যাচ্ছি, তাহলে আপনি কারটা ধরবেন? এবং যারা বইপত্রের মধ্যে ফিরে যাচ্ছে বলছে তারা সংখ্যায় অনেক বেশি। তা আপনি কার কথা শুনবেন? আপনার ছত্রছায়ায় যে অপরাধ করছে আপনি বিচার করছেন না, তাহলে আমি আপনাকে কিভাবে সফল বলবো? আপনি যে বিচারটা আজকে করছেন না বা নিজের হাতে তুলে নিচ্ছেন, রাষ্ট্রের মাধ্যমে না করে ব্যক্তির মাধ্যমে তুলে দিচ্ছেন, সেটার জন্য কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পে। আসবো আপনার কাছে। নীলোফার চৌধুরী মনি একটা গুরুত্বপূর্ণ কথা শেষে বলেছেন যে যদি আপনার কাছের যারা করছেন তাদের বিচার যদি না করেন, তাহলে ইউ হ্যাভ টু পে। না, আইনের শাসন কি? সেখানে তো ব্যক্তি, মত, দল, ধর্ম এসব নির্বিশেষে আইন সবার জন্য সমান প্রয়োগ হবে।
কে সরকারে আছে, কে সরকারে নেই, কে সরকারে আস্থাভাজন, কে অনাস্থাভাজন, সেটি দেখার কথা নয়। এখন আইন সঠিক পথে, সঠিক আইন কি পথে সবার জন্য চলছে সমান কিনা? আছে? আছে, নেই বলেই তো আলোচনা, এবং যাতে থাকে সেটাই তো মানুষের উদ্দেশ্য। প্রথমত হচ্ছে সরকারের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা রাজনৈতিক সরকারগুলো নানাভাবে নিরাপত্তাহীন অবস্থা তৈরি করত, নানাভাবে দলীয় নেতাকর্মীদের প্রতিপক্ষের বিরুদ্ধে এক ধরনের লেলিয়ে দেওয়া হতো, এবং তখন ছিল একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আর এখন হচ্ছে গোষ্ঠীগত সন্ত্রাস। সাংবাদিক নির্মল সেন, আমাদের পূর্বসূরি গুরু, তিনি একটা ৭৪ সালে লেখা লিখছিলেন এই রকম পরিস্থিতি দেখে। তখন গণপিটুনির ভয়াবহ অবস্থা ছিল, গণপিটুনি। তিনি বলেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। তাই প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি তো চায়, যে গ্যারান্টি আমার অতীতে কোনো সরকার দিতে পারেনি। আমরা ভেবেছিলাম, আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর যে সরকার আসবে এবং বিপুল সমর্থন নিয়ে সব শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, কিন্তু সেই সরকারও আজকে 11 মাসে একটা স্বাভাবিক অবস্থা তৈরি করতে পারেনি। রাজনীতিতে অস্থিরতা আছে, অনিশ্চয়তা আছে, এবং এক ধরনের সন্দেহ কাজ করছে। মাসখানেক আগেও নির্বাচনের ব্যাপারে যখন প্রধান উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন, তখন কিন্তু মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে, এবং জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকেও বেশ গতি এসেছিল। আজকেও বৈঠক হয়েছে, গতকাল হয়েছে। এদিক থেকে আমি মনে করি যে অনেক কিছু, কিন্তু হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে নানা ধরনের কথা, এমনকি এখানে মনিয়াপা আছেন, বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এসে জিজ্ঞেস করেন নির্বাচন হবে তো, মানে এই যে শঙ্কা, এই যে ভয়, তো এই শঙ্কা কেন? তিনি তো বলেই দিয়েছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে। এক্ষেত্রে আমি মনে করব যে সরকারের দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, সরকার কি করতে চায়। আচ্ছা, আমরা তো আশা করেছিলাম যে এই ঘটনার পরে একটু যুক্ত করি যে সরকার এই নির্বাচনের ফেব্রুয়ারি প্রথমার্ধ ধরে একটা তারিখ ঘোষণা করতে পারত, বা এই তারিখের মধ্যে নির্বাচন হবে, যেটি এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন। কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু যৌথ ঘোষণায় অভাবে নেই, আছে সংস্কার ও নির্বাচন, যদি সংস্কার ও বিচার প্রক্রিয়া এগোনোর ভিত্তিতে, প্রক্রিয়া যদি অগ্রসর হয় তার ভিত্তিতে নির্বাচন হতে পারে। এখন নির্বাচন বলতে পারে যে নির্বাচন কমিশন নির্বাচন তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশন বলছে তারিখ নিয়ে কথাই হয়নি। তারা যদিও বলছে যে তারা প্রস্তুত আছে, ডিসেম্বরে নির্বাচন হলেও তারা প্রস্তুত, ফেব্রুয়ারিতে হলেও প্রস্তুত। এখন এই যে প্রস্তুত আছে, আর প্রস্তুত যারা করবেন, প্রস্তুতি যারা নেবেন, জনপ্রশাসন নিতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তো যে কোনো দল বলবে যে এই সময় মানে এই অবস্থায় ভালো নির্বাচন হতে পারে না, এই অবস্থায় শান্তিপূর্ণ নির্বাচন হবে না, এই অবস্থায় একটা শঙ্কাহীন একটা পরিবেশ যদি আমরা না পাই, তাহলে এই নির্বাচন তো সেখানে জবরদখল হবে, সেখানে হানাহানি হবে। এবং যে 3টি নির্বাচন আমরা পেছনে ফেলে এসেছি, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবারে পারবে কিনা এই সংখ্যাটা দূর করা তো এই সরকারের দায়িত্ব, কিন্তু সরকার এখনও পর্যন্ত সেটা দূর করতে পেরেছে বলে মনে হয় না। এই আন্দোলনের বড় স্টেক হোল্ডার এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন নামে তাদের সামনে একটা মোলা ঝোলানো হয়েছে, বিচার সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে যাবেন না। এখন গণতন্ত্রে তো যে কোনো দল যে কোনো দাবি উত্থাপন করতে পারে, যে কোনো অভিযোগও করতে পারে, কিন্তু সেই অভিযোগ বা দাবির মধ্যে এমন অবস্থান নেওয়া ঠিক হবে না যে তার মত পুরোপুরি না হলে যদি, তাহলে
তারা নির্বাচন কি বর্জন করবে, তারা নির্বাচন কি ঠেকাবে, এই তো প্রশ্ন আসছে। আবার এখন বিএনপি যদি বলে যে এই অবস্থা তৈরি না হলে নির্বাচনে যাব না, জামাত যদি আরেকটি অজুহাত দেখায় যে এই অবস্থা তৈরি না হলে আমরা নির্বাচনে যাব না। ইতিমধ্যে জামাত আর এনসিপি কিন্তু বলেছে যে সব নির্বাচন আনুপাতিক হারে হতে হবে। একটা পর্যায়ে আসছিল যে নিম্নকক্ষের, যেটি নির্বাচন সংস্কার কমিশনও বলেছে যে নিম্নকক্ষের নির্বাচনটি এখন যে পদ্ধতি আছে সেই অনুযায়ী হবে, সেই পদ্ধতিতেই হবে। উচ্চকক্ষের নির্বাচনটি আনুপাতিক হারে হতে পারে নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে। আর সেখানে বিএনপি এখনও সিদ্ধান্ত নেয়নি উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি কেমন হবে, কিন্তু যেখানে মোটামুটি সমঝোতার কাছাকাছি এসেছে বা যেটা নিয়ে এতদিন বিতর্ক ওঠেনি তেমন, কিন্তু হঠাৎ করে বেশ কয়েকটি দল কিন্তু এই বিতর্ক তৈরি করেছে। এটি নির্বাচনকে অনিশ্চিত করার জন্য যদি কেউ বলে আনুপাতিক হারে খণ্ডন করা যাবে না, আনুপাতিক হার। জি, নীলুফার চৌধুরী মনি অনেকগুলো কথা তো বলেই ফেললেন। আইন সবার জন্য সমান হবে, সমান নেই বলেই তো এই জন্য আলোচনা হচ্ছে। সোহরাব হাসান বলেছেন আইন সবার জন্য সমান হচ্ছে না কেন? আইন সবার জন্য সমান হচ্ছে না এই কারণে প্রশাসক সবসময় আপনার যারা এলিট এবং আপনার ব্যুরোক্রেট, তারা সবসময় নিজেদেরকে একটা শ্রেণীর মনে করে যে আমরা ব্রাহ্মণ আর বাকি সবাই নমশূদ্র। এই যে একটা ধর্ম, হিন্দু ধর্মে যে জিনিসটা, এই জায়গাটা এরা তাই মনে করে নিজেদেরকে যে ব্রাহ্মণরা যা বলবে ওটাই আইন, যেটা করবে ওটাই আইন, অন্যদের এই জায়গায় কোনো ঠাঁই নাই। আপনি দেখেন যে বিগত 15-15.5 বছরে যেভাবে জনগণ বিভিন্ন আইনের দূরগোড়ায় গিয়েছে, কিন্তু আইন কিছুই কাজে লাগাইতে পারে না। যেমন ধরেন আমি নারায়ণগঞ্জের একটা উদাহরণ দিই। নারায়ণগঞ্জের একটা ছেলে 3-4 বছর আগে হঠাৎ মেরে ফেললো প্রতিপক্ষ আমাদের, তো আওয়ামী লীগ মেরে ফেললো। মারার পরে এই লাশ যখন পুলিশের কাছে, ছেলেটার নাম সম্ভবত নয়ন, পুলিশের কাছে লাশ পুলিশ দিবে রাত 2টার দিকে। পুলিশ যে মৃত ব্যক্তির ভাইকে বলল এইখানে সিগনেচার করো সাদা কাগজে। তো লাশ নেওয়ার জন্য, আর তারা ওরকম বুঝেও না কিছু, তারা সিগনেচার করলো। পরের দিন দেখা গেল যে যাদের লোক মারা গেছে তারা সহ তারাই 5,000 লোক আসামি, কিছু নাম দিয়ে বাকি অজ্ঞাত। 5,000 লোককে আসামি দিল, যেহেতু এটা একটা আপনার জনসভার মধ্যে ঘটনাটা, তো 5,000 লোক দিল। দেওয়ার পরে যেভাবে পুলিশ কী করে, পরবর্তীতে যাকেই ধরলো তাকেই ওটার মধ্যে যোগ দিয়ে দিল, ওইটাই। তো এই যে ঘটনাটা, যে আমার সন্তান হারালাম, আমি আবার মামলা খেলাম, এটা কিন্তু চলমান। আমরা মনে করেছিলাম সরকার চেঞ্জ হলে এটার এই জায়গা থেকে আমরা হয়তো মুক্ত হতে পারবো। অনেকগুলো স্বপ্ন নিয়েই কিন্তু সমস্ত মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য যে একটা স্বপ্ন পূরণ হয় নাই কারো, না আইন শৃঙ্খলায়, না সামাজিকতায়, না রাজনীতিতে, না অর্থনীতিতে, না সরকারের বিভিন্ন হ্যান্ডসগুলিতে, না যেভাবে উৎকর্ষ নেওয়া হতো ঠিক সেইভাবেই বা তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। যেভাবে চাঁদাবাজি হতো তার চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে। যেভাবে মাঝখান থেকে একটা শ্রেণী হারিয়ে গেছে। গতকালকে আপনার পিজি হাসপাতালে গিয়েছিলাম একটা কাজে, তো আমি গাড়িতেই বসে আছি, আমি একটা পেপারসের জন্য গিয়েছিলাম, ওটা আমি নিব, তো আমার গাড়িতেই দিয়ে যাওয়ার কথা, আমি গাড়িতেই বসে আছি। তো ওইখানের একজন আনসার আমাকে বলতেছিল যে এখানে যে দোকানগুলো আছে ম্যাডাম, এই যে রাস্তার ধারে যে ভ্রাম্যমান দোকান থাকে, যে টঙের মধ্যে বিক্রি করে যে ভ্যান, সেই দোকান থেকে প্রত্যেক দিন দোকানদাররা 300 টাকা করে দেয়। 300 টাকা করে দেয়। 300 টাকা আগেও হতো। আমি আগেও কি তাই হতো? বলে হ্যাঁ, আগেও তাই হতো, তবে আগে এটার 3টা ভাগ হতো। 1 ভাগ সন্ত্রাসীরা নিত, 1 ভাগ আপনার আনসারদের দিত, 1 ভাগ পুলিশরা নিত। সরি টু সে, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না কথাটা, আমি আমার দুঃখ থেকে কথাটা বলছি। এখন পুলিশও পাচ্ছে না, আনসারও পাচ্ছে না, এখন একজনই নিচ্ছে। তার মানে আমি বললাম টাকার অঙ্ক কি ঠিক আছে? বলে টাকার অঙ্ক ঠিক আছে, কিন্তু আগে তাও টুকটাক উপরই পাইতাম। গরিব মানুষে তার মতো করে বলল, সে তো আর নিজে যায় আনতো না। তাদের যে আনসারদের, আমি এখানে কত আনসার কাজ করে? বলে 405 জন। তো 405 জন আনসারকে হয়তো মাসে একটা জিনিস ধরিয়ে দিত। তো সেটা আগে 3টা ভাগ হতো, এখন 3টা ভাগও হয় না, কেউ পায় কেউ পায় না। আবার আগে যেটা মান ছিল 5,000 টাকা, আমাকে একজন ড্রাইভার বলতেছিল
যে আমার একটা ছোট ব্যবসা ছিল ইসের পাশে, আমার নিজের ড্রাইভার, তো বলছে আপা আমার একটা ব্যবসা ছিল, সন্ধ্যার পরে আপনারা যখন ছুটি দেন ওইখানে আমি বসতাম, কিছু টাকা ইনকাম হইতো 10-12 হাজার, সংসার তো চলে না আরেকটা কাজ না করলে। তো ওইটার সময় আমি টাকা দিতাম মাসে 3,000 টাকা, মানে চাঁদাবাজদের। এখন ওইটা আমার কাছে 6,500 টাকা চায়। তো আমি তো 6,500 টাকা দিলে আগে আমার যা থাকতো কিছুই থাকবে না, ওরকম 2-4 হাজার টাকা থাকবে, সেটার জন্য তো আমি বসতে পারি না। তো কী করবো, এখন ব্যবসাটাই ছেড়ে দিলাম। তো আমার এখন সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে, ওষুধপাতি কিনতে। তো আমি মানে স্তব্ধ বাখারা, এরকম তো বাংলাদেশ দিতে হয় ওই যে স্থানীয় মাস্তানদেরকে, যে ও যেখানে কাজ করে সেইখানে স্থানীয় মাস্তানদেরকে। আমি কিন্তু এই দুইটা গল্পের, এই দুইটা কিন্তু গল্প না, সত্য ঘটনা, দুইটাই আমি আমার জীবনে আমি থেকে বললাম। তো এই বাংলাদেশ আমি চাইনি। আমি চেষ্টা করি সত্য বলার জন্য, যা হয় হবে কপালে, বাট এরকম দেশ আমি কখনোই আশা করি নেই। এই 10 মাসে আমি আবারও বলছি, আইনের অনুশাসন যদি এই সরকার বলবৎ রাখতে পারত, যদি এই সরকার পালিয়ে যেতে না দিত অপরাধীদেরকে, এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত যা ছিল এখনও তাই, তারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এক এলাকা থেকে ঘুরে আরেক এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের টাকার কোনো অভাব নাই। তারা এত বেশি ইনকাম করে ফেলছে 15.5 বছরে, ওই টাকাগুলো সিজ করা হয় নাই, ওই টাকাগুলোর কোনো খবর নেওয়া হয় নাই যে তুমি যে এই টাকাটা ইনকাম করছো তোমার টাকার উৎস কী। এই জিনিসগুলো যদি সরকার করতো তাহলে কিন্তু ওই সব নিয়ে ব্যস্ত থাকতো, ওরা কিন্তু দৌড়ের উপর থাকতো। তাহলে কিন্তু ওরা 2 নম্বরই চিন্তা ভাবনা করে আবার অন্য লোক দিয়ে এবং কিছু কিছু জায়গায় বিএনপির জায়গায় পাঠায় দিয়ে বিএনপিতে কনভিন্স করে বিএনপিতে হাতে রেখে, কারণ ওদের নারী নক্ষত্র চেনা জানা সব, ওই ভাগ বাটোয়ারা করতো না। তো এই জায়গাগুলো আপনাকে কে ধরবে? এটা তো সরকারকে ধরতে হবে। বিএনপি নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা, উনি যতটুকু পেরেছেন উনি শাসনের মধ্যে রেখেছেন। উনি 3,000-এর অনেক উপরে উনি বহিষ্কার করেছেন, পোস্ট স্থগিত করেছেন এবং এখনও করছেন। এখন এর চেয়ে বেশি তো উনি করতে পারেন না। কিভাবে করতে পারেন না? কারণ উনি তো ক্ষমতায় নাই যে উনি পুলিশকে বললেই পুলিশ তাকে অ্যারেস্ট করবে, পুলিশকে বললেই বা আইনসে মামলা করতে বললেই মামলাটা ওইভাবে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যাবে, তা তো যাচ্ছে না। তাহলে সরকারই তো এটা করার কথা। তাহলে সরকার কি করছে? সরকার নির্বাচন ঠিক টাইম মতো দিতে পারছে না, ঠিক টাইম মতো করতে পারছে না। সরকার আপনার সংস্কারের নামে সংস্কার ঠিক মতো করতে পারছে না। বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সর্বোচ্চ ছাড় আমরা দিয়েছি সংস্কারে, সর্বোচ্চ। আপনি দেখেন, জাস্টিফাই করেন। এখানে একজন প্রথম সারির সাংবাদিক আছেন, ওনাকে বলেন জাস্টিফাই করুক। সবচেয়ে যেটা করার কথা না সেটাও বিএনপি করেছে, সেইখানে বিএনপির কিন্তু তারপরেও বিএনপি শুধু বদনাম, সেটা কিন্তু বলে না। কোনো পত্রপত্রিকা টেলিভিশনগুলো ওইভাবে বিএনপি দেখায় না যে বিএনপি এই ছাড় দিয়েছে, এই ছাড় দিয়েছে, এই ছাড় দিয়েছে। অথচ এই জায়গায় অন্য কেউ হলে, আওয়ামী লীগ হলে অথবা জামাত হলে অথবা অন্য এনসিপি হলে, এটা কিন্তু সারাদিন টেলিভিশনগুলো পত্রপত্রিকাগুলো প্রচার করতো যে তারা এই ছাড় দিয়েছে। তো আর কতটা ছাড় দিবে বলেন? যে কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়? আমি হাঁটতেই আসি 100 কিলো হাঁটতে গেছি, আপনি আমারে বলেন যে বসে বসে কি করেন? এটা তো হতে পারে না। ঠিক আছে, আমরা শেষ করব। সোহরাব হাসান, কতটা পথ হাঁটলে পরে পথিক বলা যায়? 54 বছর তো হাঁটা হলো, আরও 54 বছর হাঁটতে হবে কি না। তবে মনিয়াপা বলছে, মনিয়াপা একটা মজার ঘটনা বললেন যে রিক্সা, তার ড্রাইভার, এটা মজার না, এটা দুঃখজনক। না, দুঃখের কথা বললেন। তার ড্রাইভার এর কাছে চাঁদা, বর্ধিত চাঁদা চেয়েছে। আগে 5,000 ছিল, এখন 3,000 ছিল, আগে 6,500 হয়েছে, 6,500। জানি না মনিয়াপার ড্রাইভার এই খবরটা চাঁদাবাজরা জেনে গেছে কিনা যে মনিয়াপার ড্রাইভার এই কারণে চাঁদার অঙ্কটা বাড়িয়ে দিয়েছে কিনা। তবে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আরও ভয়াবহ। এটা হচ্ছে চাঁদাবাজি, দখলবাজি। এগুলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের খুব কম সময় ছিল যে এটা ছিল না, একেবারে অনুপস্থিত, এটা আমরা পাইনি। আর যে এর পরেও যেটা হচ্ছে যে মানুষের নিরাপত্তা, মানুষ ঘর থেকে বের হলে সে আবার ঘরে ফিরে আসতে পারবে কিনা। আর যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইনের ভিত্তিতে চলে, যদি না চলে তাদেরকে আমরা বলবো যে তোমরা আইনের প্রয়োগে এখানে ব্যত্যয় করছে, এটা অন্যায় করেছো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেটা যদি সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আইনের প্রয়োগ করতে না পারে, যেটি রাজনৈতিক বিগত সরকারের আমলে কি হয়েছে যে তাদেরকে বাধ্য করা হয়েছে। আজকে কে তাদের বাধ্য করে?
আজকে তো বাধ্য করার কথা না, আজকে তো কোনো রাজনৈতিক সরকার নেই। এই সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, গণতন্ত্রে দেশকে গণতন্ত্রে রূপান্তরের যে বা উত্তরণের পথ না করলে কি ওসি প্রত্যাহার হয়? এখন এই যে ওসিকে প্রত্যাহার করা, আরেক জায়গায় যে আরেক ওসির উপর এরকমই করবে, আরেক ডিসির উপর করবে, আরেক পক্ষ আরেক ইউনিয়নের উপর করবে, তাহলে আইনের শাসনটা কোথায় থাকে? সরকারে আমার মনে হয় যে এটি খুবই মানে গুরুত্বের সাথে ভাবা উচিত যে এটি চলতে পারে না। এটা চললে পরবর্তীকালে আজকে যারা এই মব ভায়োলেন্স করছে, সংঘবদ্ধ সহিংসতার আশ্রয় নিয়েছে, ভবিষ্যতে কিন্তু তাদের উপরও এটি পড়তে পারে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা তো এটা ভাবে না যে তাদের উপর পড়বে, কিন্তু আজকে তারা জীবন দিয়ে এটি তারা উপলব্ধি করছে, বা তারা এখন অনেকে দেশে নেই, অনেকে জেলখানায়, এবং জেলখানায় তারা তাদের উপর কিন্তু হামলা হচ্ছে যে তাদের অতীতের যে কর্মের জন্যে। তো আজকে যারা এটা করছে, প্রথমত হচ্ছে যে আপনি কারো বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন না। একজন বেসামরিক একজন আইনের বাইরের লোক কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আপনি আদালতে যাবেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাবেন, তারপর তারা প্রতিকার করে কিনা। এই যে পটিয়া যে ঘটনাটা ঘটলো এবং সরকার সেই ওসিকে প্রত্যাহার করলো, ওসির অপরাধটা কোথায়? এবং ওসি এটাও বলেছেন যে তিনি স্বৈরাচারের দোষর নয়, বিগত সরকারে আওয়ামী লীগ সরকার তাকে পদায়ন করে না, এখানে এই সরকার করেছে। তাহলে এই যারা তাকে বাধ্য করেছে যে প্রত্যাহার করতে, তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলো। এবং সরকারের যারা নীতি নির্ধারক, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে, তার যে নিয়ন্ত্রণকারী এসপি হতে পারে, যে তারা সেই সরকারের বিরুদ্ধে যারা অনাস্থা প্রকাশ করেছে তাদের পক্ষে থাকবেন। তাহলে এই অবস্থায় তো আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো হওয়ার কোনো কারণ নেই, মানুষ নিরাপদ ভাবারও কোনো কারণ নেই। আমরা চাইব যে আইন তার নিজস্ব গতিতে চলবে, যদি না চলে কাদের জন্য চলছে না সেটিও সরকারকে ব্যাখ্যা দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনার পিছনে ছোটেন, ঘটনা যাতে না ঘটে, অঘটন যাতে না ঘটে, নারী যাতে নিগ্রহের শিকার না হন, যে কোনো অন্য সাধারণ মানুষ যাতে, সাধারণ বা অসাধারণ যে কেউ, মানে এটা না যে একজন যদি কেউ বিগত সরকারে আমলে অন্যায় করে থাকে তার বিচার হবে, কিন্তু সেই বিচারটা মানে মব ভায়োলেন্সের মাধ্যমে করাটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না। কারণ তাহলে তো আরেকজন একই কাজ করবে, তাহলে জোর যার মুলুক তার তো হতে পারে না। আমরা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, নতুন বন্দোবস্তের বাংলাদেশ বলেছি, নতুন অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, বৈষম্য বিলোপের ব্যবস্থা থাকবে, বৈষম্য অন্তত বিলোপ না করতে পারি, বৈষম্য কমানোর চেষ্টা থাকবে, কিন্তু গত 11 মাসে কিন্তু তার কোনো লক্ষণ দেখছি না। আজকে শিক্ষাঙ্গনে কী অবস্থা, শিল্প প্রতিষ্ঠানগুলোতে কী অবস্থা, গাজীপুরে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা, মানে ওই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ যে চুরি করেছে, তো চুরি করলে চুরির বিচার আছে, তাকে পুলিশে দেওয়া হবে, তাকে পিটিয়ে হত্যা করেছে। যে কারখানা এটা করেছে সেই কারখানায় নিশ্চয়ই কারখানার ব্যবস্থাপক ছিলেন, কারখানার মালিক আছেন, কি ব্যবস্থা নিয়েছে বা সরকারে কি ব্যবস্থা নিয়েছে? শুধু মামলা নেওয়া বা তদন্ত করাই কি ব্যবস্থা? সেই তদন্তে যে অপরাধী শাস্তি পায় কিনা সেটি মানুষ দেখতে চায়। আইনশৃঙ্খলা বা অন্য এই যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ করি, কিন্তু পুলিশ প্রশাসনকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাদের উপর যে চাপ অব্যাহত রাখা হয়, তাহলে তারা কী করে কাজ করবে, তাদের পর আমরা কী করে দায়। ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী। আমরা শেষ করব, বৈষম্যের বিলোপ চেয়েছিলাম, বৈষম্যের বিলোপ কতদূর? বৈষম্যের বিলোপের মধ্যে এইটুকু হয়েছে যে এখন আবার যারা, আমি সম্মান নিয়ে কথা বলছি, শ্রদ্ধা নিয়ে, যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব ছেলেমেয়েরা মারা গিয়েছে, মানুষজন মারা গিয়েছে, ছেলে মেয়ে না শুধু, বেশিরভাগই কিন্তু বয়স্ক লোকরা মারা গিয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার, ঘর থেকে ঘরের সন্তান, ছোট বাচ্চা। তো যারা মারা গিয়েছে তাদেরকে মাসোহারা দেওয়া,
তাদেরকে চাকরি দেওয়া, এইটা কিন্তু আবার আরেকটা বৈষম্যের মধ্যে ফেলে দিবে। এখন হয়তো খারাপ লাগবে না, কিন্তু আজ থেকে 5 বছর পরে কিন্তু এটা নিয়ে আরেকটা রুশানুল গড়ে উঠবে। তো বৈষম্য বিরোধী দেওয়ার জন্য যে বলে না যে চরিত্রের সার্টিফিকেট নিতে গিয়ে চরিত্র খুইয়ে চরিত্রের সার্টিফিকেট নিতে হয়, তো এরকম কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্যের আন্দোলনে করতে গিয়ে সরকার হটিয়ে আবার ডাবল বৈষম্যের শিকার হতে হয়। আমরা এইসব চাই না, প্রত্যেকটা ক্ষেত্রেই বৈষম্য। এই যে আপনার মব হাতে নিয়েছে, এটা তো বৈষম্যেরই একটা অংশ। আপনি যখন আমি হাত তুলে ফেললাম, আমি সারেন্ডার করলাম, তখন কিন্তু আমি বিচারের আওতায়, আমার উপর কিন্তু আপনি বিচারহীনভাবে আপনি একটা টাচ করতে পারেন না। এটা যুদ্ধেও কিন্তু এটা প্রয়োগ হয়। একটা যুদ্ধে একজন যোদ্ধা কখনো হ্যান্ডসাপকারীকে কখনো গুলি করে না বা তাকে প্রহার করে না। তো সেইখানে কেন যারা চুরি করে পালিয়ে আছে তাদেরকে আপনি সর্বোচ্চ অ্যারেস্ট করবেন, কিংবা আপনি চাপ প্রয়োগ করে অ্যারেস্ট করতে বাধ্য করবেন, কিন্তু তাদেরকে আপনি মারতে পারেন না। এটা 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 এক ধরনের চরম বৈষম্য, শুধু বৈষম্য না। তো এটা আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে দেখছি। আপনার চাকরির ক্ষেত্রে আবারও বৈষম্য ওই জায়গায়, শুধু এই বৈষম্য যে তা না, কিন্তু আপনার চাকরিতে আবারও 2 নম্বরিভাবে চাকরিগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা অনেকে জানেই না। আগে তাও জানতে পারতো, এখন জানতেও পারে না, পারার আগে চাকরি হয়ে যাচ্ছে। এটা এক ধরনের বৈষম্য। এরপরে আপনার ট্রান্সফারগুলো, যার যোগ্যতা ট্রান্সফারের যেখানে যাওয়ার সেখানে যেতে পারছে না, সেটা যে খুশি করতে পারছে সে যেতে পারছে, এটা এক ধরনের বৈষম্য। আপনার বাজারঘাট সিন্ডিকেটের হাতে আছে, এই সিন্ডিকেটের হাতে থাকার কথা ছিল না। মানুষ 10 টাকা প্রতি 50 টাকাতে মিনিমাম 10 টাকা বেশি দিয়ে খাচ্ছে, এটা এক ধরনের বৈষম্য। আপনার বিচারের জায়গায় বৈষম্য, আপনার জীবন ধারণে বৈষম্য, কেনাকাটায় বৈষম্য, চাকরিতে বৈষম্য। বৈষম্যটা নাই কোথায়? শিক্ষায় বৈষম্য। আপনি যেখানে যে চান্স পাওয়ার সেখানে সে পাচ্ছে না, আপনার যেখানে যে না পাওয়ার সে সেইখানে পাচ্ছে। এবং পড়ালেখায় বই, আগে যাও ছিল যে হালুয়া রুটি কিভাবে বানায়, আলু ভর্তা কিভাবে করে, ডিম সিদ্ধ কিভাবে করে, এগুলো শেখানো হতো। তাও তো একটা ইটালিয়ান হোটেল করে জীবন ধারণ করতে পারতো ওই ছাত্র বা ছাত্রী। এখন তো সেই অবস্থাও নাই। ছাত্রছাত্রীদের এই সরকার একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা বারের জন্য বলে নাই ফিরে যাও তুমি তোমার বই খাতায়, তাদের বলে নাই। এখন তারা কি করছে? এটা এক ধরনের বৈষম্য যে তারা আপনার বিনা পরীক্ষায় পাশ করতে চাচ্ছে, তারা বিনা পরীক্ষায় আপনার ভর্তি হতে চাচ্ছে, তারা বিনা পরীক্ষায় সব বাধা অতিক্রম করতে চাচ্ছে, বই খাতার সাথে তাদের কোনো যোগাযোগ নাই। এটা এক ধরনের চরম বৈষম্য, যেটা আগামী 5 বছর 10 বছর পরে এই জাতিকে বহন করতে হবে। এই আজকে সন্তান যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয়, তাহলে সেই সন্তানটাকে ভালো করে মানুষ করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যারা এই জায়গা থেকে, যারা এটা বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে, তাদের যদি 2টা পয়সা থাকে কিংবা কিছু জায়গা জমি থাকে, বিক্রি টিক্রি করেও বিদেশে বাচ্চাদের পাঠিয়ে দিয়ে পড়াচ্ছে, যে এইখানের পড়া দিয়ে সে বাচ্চা মানুষ হতে পারবে না, তার কিছুই হবে না। তো একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা শিক্ষাই তো যথেষ্ট, একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা উৎকোচ ব্যবস্থাই তো যথেষ্ট, একটা জাতিকে ধ্বংস করার জন্য তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আপনার তার জীবনযাত্রার প্রবাহকে ধ্বংস করার জন্য এই বৈষম্যগুলোই তো যথেষ্ট। তাহলে আপনি এই দেশটা কিভাবে রিকভারি করবে? আমার হিসাব মিলে না যে রিকভারি। আমরা শেষ করব। আমরা সকল ধরনের বৈষম্যের অবসান চাই। সোহরাব হোসেন, আপনাকে আইন আপনার জন্য যেমন আমার জন্য একইভাবে প্রয়োগ হবে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। নিরূপর চৌধুরী মনি, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।